আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু আমাদের হস্তান্তর করলেন ইসিজি মেশিন সদর হাসপাতালে। জেলা পরিষদের পক্ষ থেকে দিচ্ছি। জি, জেলা পরিষদের পক্ষ থেকে। জি জি জি, জেলা পরিষদের পক্ষ থেকে ইসিজি মেশিন প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক ডাক্তার মাইনুল হোসেন সাদিক এবং মাননীয় সংসদ সদস্য মমতাজ আলো, যিনি আলো ছড়াতে এসেছেন গাইবান্ধায়। আজকে সদর হাসপাতালে আমাদের জেলা প্রশাসন থেকে, জেলা পরিষদ থেকে ইসিজি মেশিন প্রদান এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই গাইবান্ধা সংসদীয় আসনের দায়িত্ব বলা যাবে না, মানে উনি গোটা বাংলাদেশে কাজ করতে পারেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যের সদস্য মমতাজ আলো আপা, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং জেলা প্রশাসক এবং বিশিষ্ট এই উত্তর অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক জননেতা জনাব অধ্যাপক ডাক্তার মাইনুল হোসেন সাদিক সহ আমাদের সাধু ভাই রয়েছেন, আমাদের সিভিল সার্জন রয়েছেন, তত্ত্বাবধায়ক রয়েছেন এবং আমাদের জেলা পরিষদ রয়েছেন এবং যারা এখানে সকলকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি। আমরা জানি গাইবান্ধায় সদর হাসপাতাল দীর্ঘদিন থেকে ব্যবস্থাপনার মাধ্যমে এই হাসপাতালে যেটুকু ডাক্তার কর্মচারী থাকার কথা সেটা নাই এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। আমাদের মাননীয় সংসদ সদস্য রয়েছেন এবং আমাদের বিএনপির সভাপতি রয়েছেন। আমরা আপনাদের এই হাসপাতালকে চিকিৎসাযোগ্য করার জন্য যা যা করা দরকার, যে যে জিনিসগুলো এখানে অভাব রয়েছে সেই জিনিসগুলো পূরণ করে এখানে যাতে সঠিকভাবে আমাদের এই দরিদ্র মানুষগুলো যাতে চিকিৎসা পায় সে ব্যবস্থা করার জন্য আমরা সার্বিক চেষ্টা করি। আমরা আজকে আনন্দিত যে একটা কবিতা এবং প্রথমেই সম্বোধন করি যে আজকের এই তাৎক্ষণিক অনুষ্ঠানের ইসিজি প্রধান জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব মমতাজ আলো, যাকে মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চল বলতে গাইবান্ধা 1, 2, 3 এবং 5 এই আসনগুলোর উন্নয়নের দায়িত্ব যার কাঁধে অর্পণ করেছেন, উন্নয়নের জন্য কাজ করার দায়িত্ব যার কাঁধে অর্পণ করেছেন জনাব মমতাজ আলো। আপনারা অনেকেই তাকে দেখেননি, সে গানের লাইনটা দিয়ে শুরু করতে চাই। তাকে আমি চোখে দেখিনি, তার গল্প অনেক শুনেছি, গল্প শুনে তাকে আমরা অল্প অল্প করে ভালোবাসতে শিখেছি। আপনারা যত তাকে দেখবেন তত বেশি ভালোবাসবেন, এটা আমার মনে হয়। আমি ঢাকা থেকেই প্রোগ্রামগুলোর খবর নিচ্ছিলাম। আমি দুঃখিত যে প্রোগ্রামটা, যে ওনার এখানে আসার প্রোগ্রামটা ওনার বাসায় বসে আমরাই ঠিক করে দিয়েছিলাম, কিন্তু আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমি রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বডির সদস্য এবং আমার প্রস্তাবে সমস্ত চেয়ারম্যানদের অর্থাৎ জেলা পরিষদের প্রশাসকদের ডেকে, তারা পদাধিকার বলে চেয়ারম্যান, সেখানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মহোদয় সবাইকে ডেকেছিলেন এবং সেই কারণে অনিবার্য কারণে আমি তার এই প্রথম আগমনকে আমি বরণ করতে পারিনি, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। এবং ওখান থেকেই শুনছিলাম উনি কি কি করছেন এবং এক বাক্যে সবাই তার আচরণ, তার কথাবার্তা, তার মানসিকতা, তার ডিটারমিনেশন, সেই প্রশংসাগুলো আমি শুনেছি। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিষয় আপনাদের হয়তো জানা নাই, উনি কিন্তু পদাধিকার বলে এই ম্যানেজিং আমাদের ব্যবস্থাপনা পরিষদ, হাসপাতাল ব্যবস্থা পরিষদের ভাইস চেয়ারম্যান। এটা কি আপনি জানেন? উনি পদাধিকার বলে, আপনি কিন্তু এইখানকার ভাইস চেয়ারম্যান। কাজেই এই হাসপাতালের দায়িত্ব কিন্তু অনিবার্যভাবে তার উপরে
বর্তায়। আমরা গাইবান্ধা সম্পর্কে আপনি ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন, ভুট্টার গল্প বলেছেন, মরিচের গল্প বলেছেন, হলুদের গল্প বলেছেন, কিন্তু একটা গল্প বলেছেন কিনা জানি না, 46% আমাদের এই এলাকার মানুষ দরিদ্র। দারিদ্র সীমার নিচে বাস করে 46% মানুষ। 1 নম্বর ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম, 2 নম্বর দরিদ্র জেলা হচ্ছে, আপনারা কাইন্ডলি চুপ করবেন, 2 নম্বর দরিদ্র জেলা হচ্ছে এই গাইবান্ধা। সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া, আপনি ঘুরলে দেখতে পাবেন। একটা থানা শহর, বলছিলাম আপনাকে যে লালমনিরহাটের ডাক বাংলো দেখুন আর আমার গাইবান্ধার ডাক বাংলো দেখুন, যদি কখনো যান কম্পেয়ার করতে পারবেন। সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকার মানুষ হচ্ছে গাইবান্ধার মানুষরা। রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া অঞ্চলের নাম হচ্ছে গাইবান্ধা। এই গাইবান্ধা কে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশের পরিবর্তন করতে চান এবং গাইবান্ধারও পরিবর্তন করতে চান, সেখানে আপনাকে বিশেষ দায়িত্ব দিয়ে এই আমাদের এলাকায় মানুষের জন্য কাজ করার জন্য পাঠিয়েছেন। এবং আপনাকে আমরা যতটুকু ইতিমধ্যে জেনেছি, আমরা আশা করি যে আপনি পারবেন। এবং আমরা বিএনপির যে জনাব তারেক রহমান, একটু কথা বলা বন্ধ করতে হবে ভাই, আমরা জনাব তারেক রহমানের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশের পরিবর্তন করতে চান। এবং সেই প্রোগ্রামগুলো শুধুমাত্র এখন গোটা দেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য। এই প্রোগ্রামগুলো সমগ্র দল মত নির্বিশেষে, সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বিশেষে সব মানুষের দায়িত্ব এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা। এবং সেখানে দলগতভাবে আমরা এই প্রোগ্রামগুলো প্রশাসনকে সহায়তা করতে চাই এবং সেগুলো বাস্তবায়ন করতে চাই। যারা জনপ্রতিনিধি আছেন, এটি তাদের অনিবার্য দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করা। আপনার যে কোনো সেক্টর আপনি বাদ দিতে পারবেন না, সব সেক্টরে আপনাকে হাত দিতে হবে। এবং এই আমরা জানি, আমরা সক্ষমতার কথা জানি, যারা দায়িত্ব পেয়েছেন তাদের সক্ষমতার কথা জানি। এবং রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু বাস্তবায়িত হয় না, এটা আপনারা এরা সবাই জেনে গেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত। কাজে আমাদের রাজনৈতিক প্রতিনিধি জনাব মমতাজ আলম, ওনার মাধ্যমে আমরা আজকের এই পরিসরে বলতে চাই, 177 জনবলের কাঠামোটি আছে এখন পর্যন্ত অনুমোদিত হয়নি। পোস্টিং দিবে কিভাবে? স্ট্রাকচার হচ্ছে হাসপাতালের, সেই হাসপাতালের বলেছে যে সেখানে জনবল নাই, চিকিৎসক নাই, নার্স নাই, ফার্নিচার নাই, মানে যন্ত্রপাতি নাই, তাহলে ওই আমার ওই বিল্ডিং দিয়ে আমি কি করব? আপনি এই হাসপাতালটা পানির নিচে বৃষ্টি হলে 1 হাঁটু পানির নিচে চলে যায়, নিচতলা সহ। এটা একেবারেই মানে অন্য পার্শ্ববর্তী এলাকার চাইতে, বর্ধমান চাইতে নিচে নেমে গেছে, পানি ছেঁচে পানি বার করতে হয় এখনো। এইরকম একটা অবস্থার মধ্যে একটা হাসপাতাল, এই হাসপাতাল আপনি একবার ভাবুন, এই কোভিডের সময় শুধুমাত্র হাই ফ্লো নাজাল ক্যানুলা না ভাবে, এখানে তো সংসদ সদস্যরা ছিলেন, 5 লক্ষ টাকা হলে হাই ফ্লো নাজাল ক্যানুলা হয়, কোটি কোটি টাকা ইনকাম করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা। আরে ভাই, নিজের পকেট থেকে তো 5 লক্ষ টাকা দিয়ে দুটো হাই ফ্লো ক্যানুলা কিনে দেওয়া যেত, আমার কতগুলো মানুষের জীবন রক্ষা পেত। আমরা তাদের মধ্যে এই মানবিকতা লক্ষ্য করি নাই। এই হাসপাতালকে যদি ঠিকমতো চালু না করা যায়, এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসার স্থল হচ্ছে, বিশেষ করে দরিদ্র মানুষের ভরসার স্থল হচ্ছে গাইবান্ধা সদর হাসপাতাল। এখানে এখন আমি বলি, ডাক্তার সাহেবরা কিছু মনে করবেন না, আমি বলি যে এটা একটা রেফারেল সেন্টার। এখানে মানুষ আসে ইমার্জেন্সিতে, বুকে ব্যথা নিয়ে আসলো, একটা ইসিজি করে রেফার টু রংপুর মেডিকেল হাসপাতাল। এই হাসপাতাল হচ্ছে মাস্তানদের কেন্দ্র। মাস্তানরা মাস্তানি শেখে এই হাসপাতালে এসে,
প্রথম একমাত্র নিরাপত্তাহীন পেশার নাম হচ্ছে চিকিৎসা পেশা। আমার ডাক্তাররা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, তাদের নিজেদের গাফিলতি বা অবহেলার কারণে যতখানি নয়, একটা নিরীহ প্রাণীর উপরে অত্যাচার করা অনেক সহজ, প্রতিবাদ করার কেউ নাই, বিএমএ নাই, এখন প্রতিবাদ করার ড্যাডও প্রতিবাদ করতে পারে না। নিরীহ আমার ডাক্তার আমার খায়, তাহলে যে ডাক্তার একটা এমআই ঢুকে মারা যাবে, ডাক্তার মার খাবে। ডাক্তার কেন দায়িত্ব নিয়ে চিকিৎসা করবে? বলেন যা বাবা, তুই রংপুর যা, তুই বগুড়া যা, ওখানে যা, বাসে মারে, যা হয় হোক, আমি অন্তত মার খেতে চাই না। এই মানসিকতায় তা ডাক্তাররা ঠিক মতো কাজ করতে পারে না, তাদের সমস্ত ফ্যাসিলিটিস গুলো নাই। এগুলো ব্যবস্থা আমরা যদি করে দিতে পারি, এখানেই আমরা এই এলাকার মানুষের সার্ভিস ডাক্তাররা দিতে পারবে, তাদের সেই মানসিকতা আছে। আমি আশা করব আপনি যে এখানকার পদাধিকার বলে, আপনি এই ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি, এবং আপনি একটু দৌড়াদৌড়ি করবেন আমাদের জন্য, আমাদের এই মফিজদের জন্য। ব্যাটারি চার্জও নাই নাকি হাসপাতালে? আমাদের যে ইসিজি মেশিন, হ্যাঁ, সেটা যে আমাদের জেলা প্রশাসক আমাদের এই সদর হাসপাতালকে সে দিয়েছে, সেই উপলক্ষে আপনারা সবাই দিয়েছেন। এখানে যে আছেন হলো জেলা প্রশাসক, যিনি জেলা পরিষদের প্রশাসক, সে অত্যন্ত দক্ষ মানুষ, মানবিক মানুষ, একজন ডক্টর মানুষ, এবং আমাদের সবার প্রিয় মানুষ, যে আমি যাকে শুরু থেকেই সাদিক ভাই বলি, এবং সে খুব আন্তরিক, মানে কাজ পাগল মানুষ, কাজের আন্তরিকতা তার কমতি নেই। এখানে আছে সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক এবং বিভিন্ন সেক্টরের ডাক্তারবৃন্দ, নার্সবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সময় অনেক কম, কিন্তু আপনাদের বক্তব্যগুলো আমি শুনেছি। আমি এখানে এসেছি আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, এবং সে আশা এবং সে স্বপ্ন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করাটাই এখন আমাদের লক্ষ্য। এবং আমি আশাবাদী আপনারা এত আন্তরিক, এত সমমনা, আমি মনে হয় আমাদের যে আশা ছিল সেটা বাস্তবায়ন করতে সক্ষম হব। তো আমি এখানে আপনারা যারা আছেন তাদের কাছে আমি মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালের সহসভাপতি, তো ওইখানের জন্য কিছু আমি লিখছিলাম, সেইটি আপনাদেরকে একই জিনিস বলে দিই। তো এখানে জেলা প্রশাসকের কাছে আমার কিছু প্রশ্ন আছে, জেলার সিভিল সার্জনের কাছে জেলা প্রশাসক, তো সে আপনাদেরকে সহযোগিতা করবেন। বর্তমানে আপনাদের এই গাইবান্ধা জেলার কয়টি চিকিৎসক ও নার্সের পদ খালি আছে? এই পদের বিপরীতে কতজন চিকিৎসক ও নার্স আছে? এই তালিকায় আমাদের কাছে কপি দিন, এবং জেলার দ্রুত সময়ে পর্যাপ্ত সংখ্যক লোকবল নিয়োগ দিতে হবে। হাসপাতালের কুকুরের কামড় ও সাপের কামড়ের ভ্যাকসিন, প্রয়োজনীয় ওষুধ আছে আপনাদের। তারপর হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও অর্থোপেডিকের ডাক্তার এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা আছে কিনা? সড়ক দুর্ঘটনা, তারপর হার্ট অ্যাটাক, এগুলো যদি আপনাদের না থাকে, যেটা না থাকে সেটা আমাকে দিবেন। হাসপাতালের সব ধরনের টেস্ট, পরীক্ষা ও নিরীক্ষা করার কোনো যন্ত্রপাতি আছে যেগুলো নেই, সেগুলো নোট করে যদি দেন সাদিক ভাই সহ আমরা চেষ্টা করব সেগুলা যাতে আপনাদেরকে দেওয়া যায় চিকিৎসার সুবিধার জন্য, এবং রোগীদেরকে যেন ক্লিনিকে পরীক্ষার জন্য পাঠানো না হয়, সেই সব যন্ত্রপাতির জন্য আপনারা যদি আবেদন দেন, আমি আছি যে আপনাদের সাথে আমি চেষ্টা করব সেগুলো আনার জন্য, যাতে
প্রতিটা চিকিৎসায় রুগীরা এখানে পায়। আর রুগীরা কিন্তু এখানে আছে বাঁচার জন্য আশা নিয়ে, যাতে আপনাদের সেবায়, আপনাদের যত্নে, আপনাদের চিকিৎসা ভালোবাসায়, সুচিকিৎসায় তারা যাতে সুস্থ হয়ে ঘরে ফিরে যায়। কিন্তু এখান থেকে যাতে তারা যে অসুস্থ হয়ে লাশ হয়ে ফিরবে এই আশায়, প্রত্যাশায় কেউ আসে না। এটা হইল মানুষকে জীবন দেয়, আল্লাহ উপরে আছে। তো আপনারা অত্যন্ত যত্নশীল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। যাতে আপনাদের বেশি করে ডাস্টবিন রাখতে হবে। তারপর আপনারা এখানে দেখবেন ডাক্তারদের উপস্থিতি, যে তারা ঠিক মতন আসে কিনা, ডিউটি করে কিনা, নার্সরা ঠিক মতন আসে কিনা, সেদিকে রুগীদের সুবিধা অসুবিধা সেটা দেখতে হবে। আপনারা দেখেছেন গত 17 বছরে আমাদের যে সরকার ছিল বিগত দিনে, মাদক আসক্ত করে ব্যবসা করে তাদের নেতাকর্মীরা এই দেশটাকে একবারে শেষ করে দিয়েছে। ওইখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদে 2026-এ মাদক নিয়ন্ত্রণ আইন পাশ করেছে। যারা মাদক ব্যবসা করবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। এবং আপনারা যারা আছেন সচেতন, আপনারা ডাক্তাররা স্কুলে যাবেন, মসজিদে যাবেন, সব সময় তাদেরকে সচেতনতা করতে হবে যে এই থেকে কার সন্তান কারা মাদক আসক্ত হচ্ছে। আর এটা আপনাদের একার পক্ষে সম্ভব না, পরিবারকে সচেতন করতে হবে। কোন সন্তানরা লেখাপড়া করে, সে কোথায় যায়, কার সাথে কি করে, সেই খবরটা নিয়ে আপনারা এই মাদকের বিরুদ্ধে কঠিন আইন তৈরি করতে পারবেন। আমি গতকালও বলেছি, একটা জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধের প্রয়োজন নেই। যদি একটা তরুণ সমাজকে মাদকে আসক্ত করতে পারে, নির্মজিত করতে পারে, ধীরে ধীরে তার শক্তি, তার মেধা, তার সম্ভাবনা শেষ হয়ে যায়। তখন এই আজকের তরুণরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। একদিন তারাই এই চেয়ারে বসবে, রাষ্ট্র পরিচালনা করবে। তো আমাদের এখানে সুযোগ্য যে আমাদের জেলা পরিষদের প্রশাসক আছে, সে অত্যন্ত দক্ষ, সে ডাক্তার মানুষ। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনাদের যা প্রয়োজন আপনারা আবেদন আকারে দিবেন। আমি চেষ্টা করব যে এই অনুন্নত জেলাকে কিভাবে উন্নত করতে পারি, এইটা যাতে যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনাদের এখানে আসার আমার সার্থকতা হবে। আমি কথার থেকে কাজে বিশ্বাস করি। কাজটা যদি করতে পারি, এটার জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমি কিন্তু কিছু জানি না, আপনারা আমাকে বলবেন, আপনারা চাইবেন, সেটা নিয়ে আমি আবার আরেকজনের কাছে চাইতে পারবো। কিন্তু আমি কি চাইবো সেটা আমি জানি না। সেটা চাওয়ার পথটা আপনারা আমাকে রাস্তা করে দিলেন, যে এই রাস্তায় এই জিনিসটা আমাদের দরকার। যাই হোক, আজকে অনেক সময় আরেকটা প্রোগ্রাম আছে, আপনাদের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে আমি খুবই খুশি। আপনারা খুব ভালো মনের মানুষ। আমি আপনাদের মতো ডাক্তার না, কিন্তু নিউ ইয়র্কে আপনার কুইন্স লাইব্রেরিতে আমি তাৎক্ষণিক চিকিৎসার জন্য নার্সারিতে ডিপ্লোমা করেছিলাম। আমার ছেলেও একজন ডাক্তার, ফ্রান্সে প্র্যাকটিস করে। এই পেশাটার প্রতি আমি দুর্বল আছি, কারণ এরা মানুষকে বাঁচায়, মানুষকে সুস্থ রাখে। একটা মানুষ যখন সুস্থ থাকে তাহলে সমাজটা সুস্থ থাকে। মা যদি সুস্থ থাকে, বাবা যদি সুস্থ থাকে, ওই পরিবারটা পুরা সুস্থ থাকে সর্বক্ষেত্রে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। সাদিক ভাই এত সুন্দর আয়োজন করেছে তাৎক্ষণিকভাবে, আমি তো বুঝতেই পারি না। আমি মনে করছি যে আগ্রহ ইসিজি মেশিনটা দিয়ে চলে যাবো। যাই হোক, আপনাদের আয়োজনের জন্য, আন্তরিকতার জন্য আপনারা যেমন খুশি, আমিও আপনাদের অনেক খুশি। আচ্ছা, আমি আপনাদের আগে আমি একটা চিন্তা করছি যে এখানে একটা মেডিকেল কলেজ করব। মেডিকেল কলেজটা করলে দক্ষ মানব সম্পদ তৈরি হবে, কাজের কর্মসংস্থার ব্যবস্থা হবে, চিকিৎসার যারা এখানে লেখাপড়া করবো ওরই এখানে আমাদের চিকিৎসা দিবে, দূরে যেতে হবে না। এখন তো আমি বলি যে আমাদের ধন্যবাদ। মাননীয় সংসদ মহোদয়, একটা
একটা প্রশ্ন আমার ছিল, জেলা পরিষদ গাইবান্ধার সকল মানুষের ক্ষেত্রে অবদান রাখে, সেক্ষেত্রে আমাদের গাইবান্ধার 7টা উপজেলা, জেলা পরিষদে বাজেট সংকুলন আসে 7 কোটি টাকা, সেটা দিয়ে কিন্তু মেকআপ হয় না। সেখান থেকেও কিন্তু দাবি করলে যেমন ইসিজি মেশিন দিয়েছে, জেলা পরিষদের বাজেট সামনে বাড়বে কিনা এই বিষয়ে একটা, আর একটা হচ্ছে গাইবান্ধার শত শত প্রাণ রংপুরে যেতে কিন্তু রাস্তায় এই তাজা প্রাণগুলো চলে যায়, ওই বিল্ডিংয়ে গিয়ে আইসিইউ এর ব্যবস্থা হবে কিনা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করুন। আচ্ছা, ওটার সাথে আর একটা কোশ্চেনের মধ্যে দিচ্ছি। আমাদের এখানে পদের সংখ্যা 388টা, এখানে আছে হলো মাত্র 124, শূন্যপদ 271। ডাক্তার স্যার, সেটা শুধু ডাক্তার না, স্যার, 271 টোটাল স্যার, টোটালিয়া। এই বিষয়টার উপরে আপনি একটু আপনার সেটা বলতে চাচ্ছেন। আগে শুনেন, আমাদের জেলা প্রশাসক তার যে বাজেট আছে তার থেকে সে মানুষের সেবা করার জন্য তার ভালো একটা মন আছে, অর্থর থেকে মনটা বড়। অনেকের যদি অর্থ থাকে সে বাজেট থেকে দিতে চায় না, তার মনও আছে। একদম আগামীতে যে জেলা পরিষদে যে বাজেট আসবে কিনা সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি সেটা জানি যে বর্তমান আমাদের যে ছাত্রের সাথে যে অর্থ বছরের যে বাজেট হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, এটার অনেক বাজেটের বরাদ্দটা বেশি হয়েছে। তো আপনি প্রশ্ন করলেন যে আর কি জানি? আইসিইউ। হ্যাঁ, সেটার জন্য আপনারা আবেদন করলে আমি চেষ্টা করব, কারণ এটা সরকার সিদ্ধান্ত নেব, যেহেতু সরকার উদার স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আপনারা যদি যেটা আপনাদের প্রয়োজন সেটা নিয়ে আমি কথা বলতে পারবো, যে ওইখানকার অবহেলিত মানুষ তারা চিকিৎসা পাচ্ছে না এইটার অভাবে, সেটার জন্য আপনারা আবেদন করলে আমি প্রয়োজনীয় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে এটা আমি দিব। আগে থেকে আমার চিন্তা আছে আপনাদের নিয়ে কিছু করব, জানি না আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমাদের 5 বছর সময় আছে, আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমাদের সবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। একা কেউই উন্নয়ন করতে পারবো না, আমাদের জেলা প্রশাসকও পারবে না, আমরাও পারবো না, আপনারাও পারবেন না। সম্মিলিতভাবে আপনারা সাংবাদিকরা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীও করবেন, আমাদের মেডিকেলের কর্মরত যেই ডাক্তাররা আছে সবাই মিলে, দলীয় নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে একটা ভালো কাজের জন্য আমরা উদ্যোগ নিব। অবশ্যই আমরা যে অভাব আছে সেটা পূরণ করব। ধন্যবাদ। ধন্যবাদ।